তার আগে তোমাকে আমি শেষ করে দেব। তখনই রাজকুমার আর একটু দেরি না করে অগ্নিধার পাখির দেওয়া তলোয়ারটি দিয়ে সেই লোকটাকে আঘাত করে, আর সাথে সাথেই লোকটার শরীরে আগুন ধরে যায়, আর সে লোকটি সেখানেই মারা যায়। অভাগী, আমাদের এখানে আর একটু দেরি করা যাবে না, এখনই চলো, আমাদেরকে মন্ত্রী মশাইয়ের আস্তানে প্রবেশ করতে হবে। রাজকুমার, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই হয়তো বা তার লোকজন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেন কেউ মহারাজকে উদ্ধার করতে না পারে। তাই বলছি, আমাদের যা করার খুব সাবধানে করতে হবে, আর জেনে বুঝে এগোতে হবে। তুমি সাবধানে চলো আর চারদিকে খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ অভাগী, তুমি ঠিকই বলেছ। অভাগী, তুমি এক কাজ করো, বরং তুমি ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। এরপর রাজকুমার আর অভাগী এ কি রাজকুমার, দেখতে দেখতে তো সকাল হয়ে গেল, এখনো তো আমরা ওই আস্তানার ভেতরেই প্রবেশ করলাম না। মনে হচ্ছে আমরা এখানে আসতে বেশ অনেকটা দেরি করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ অভাগী, আমার সেটাই মনে হচ্ছে। আর তাছাড়া আমার তো এখন রীতিমতো বড্ড ভয়ও করছে, কারণ তখন অগ্নিদার পাখি কি বলল শুনলে না? আমার বাবাকে নাকি সকাল হতে না হতেই এই মন্ত্রী আমার বাবাকে হত্যা করবে। এখন জানি না ওই মন্ত্রী আমার বাবাকে হত্যা করে ফেলেছে কি না। ভয় পেও না রাজকুমার, শক্ত হও আর বিধাতার উপর ভরসা রাখো। মাত্র তো ভোরের আলো ফুটলো, আর তাই আমাদের হাতে এখনো বেশ অনেকটা সময় আছে মনে হচ্ছে। তাই দেরি না করে চলো, আমরা আগে ওই আস্তানার ভেতরে গিয়ে প্রবেশ করি। আমার মনে হয় এখনো হয়তো বা মন্ত্রী মহারাজের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ অভাগী, তুমি ঠিকই বলেছ, বিধাতা আমার পিতাকে অবশ্যই রক্ষা করবেন। চলো তাহলে এখন আমরা প্রবেশ করি। ওদিকে মন্ত্রী মশাই একটা তলোয়ার হাতে নিয়ে মহারাজকে হত্যা করার জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়। না না মন্ত্রী, তুমি একটিবারের জন্য আমাকে আঘাত করবে না, তুমি অন্যায় করছো। আবারও আমি তোমাকে স্মরণ করে দিতে চাই যে অন্যায় করে সে কখনোই টিকে থাকতে পারে না, তার ধ্বংস অনিবার্য। তাই বলছি, নিজেকে এখনো শুধরে নাও। কি মহারাজ, আপনি দেখি ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে কেমন উল্টো পাল্টো বলতে শুরু করে ফেলেছেন। আর তাছাড়া আমি আপনাকে হত্যা করলে আমাকে ধ্বংস করার মতো কেউ নেই। আর ওদিকে তো আমার ছেলে আপনার রাজত্ব নিয়ে নিয়েছে, আর আপনাকে এখন আমি হত্যা করে ফেলবো, আর আপনার ছেলের তো কোনো খোঁজই নেই। তাহলে তাহলে কে আমাকে ধ্বংস করবে বলুন? মন্ত্রীমশাই, বারবার ভুলে কেন যাচ্ছ তুমি? যে বিধাতা বলে একজন আছে, সে তোমার করা প্রতিটা অন্যায়ের হিসাব নেবেন, আর তোমাকে সে ধ্বংস করবেন। অনেক হয়েছে আপনার জ্ঞান দেওয়া, আর আপনার কোনো জ্ঞান আমি শুনতে চাই না। আমি তো আপনাকে কালই বলে গিয়েছিলাম যে আজকে ভোরের আলো ফুটতে ফুটতেই আপনাকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। আর তাই বলছি, আপনি আপনার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হন। সত্যি সত্যি বলছেন আপনি তান্ত্রিক বাবা? আপনি আমাকে সাহায্য করবেন? আপনি আমার কথা শুনবেন? যদি সেটাই হয়ে থাকে তাহলে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। তান্ত্রিক বাবা, আমাকে বাঁচান আপনি দয়া করে। তুই বাঁচতে চাস মানে? কি হয়েছে কি তোর? তোকে কি মারতে চায়? আমাকে সবকিছু খুলে বল। এরপর তন্ত্রবুড়ি সব কথা তান্ত্রিক বাবাকে খুলে বলে। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এখন বলুন আমি কি করে ওই মেয়ের হাত থেকে বাঁচতে পারি? আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে ওই অভাগীর হাতে কি করে আমার মৃত্যু হতে পারে। আর তাছাড়া ওর সাথে তো আমার কখনো কোনো দিন দেখাই হয়নি, তাহলে ও আমাকে চিনবেই বা কি করে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না তান্ত্রিক বাবা। তন্ত্রমুড়ি, তুই এতটা উদ্বিগ্ন হোস না, আমাকে একটু সময় দে। আমাকে সবটা জানতে হবে, আর আমাকে এটা জানতে হবে যে ওই মেয়ের কি এমন ক্ষমতা আছে যে তোকে হত্যা করতে পারে। আর সে সব কিছু আমাকে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি সেটাই করুন। আর সব থেকে বড় কথা হলো, আপনি তার সাথে সাথে এটার জানার চেষ্টা করতে পারেন যে ওই মেয়ের হাত থেকে আমি কি করে রক্ষা পেতে পারি। তুই চিন্তা করিস না,
ধৈর্য ধারণ কর। তুই যেহেতু একবার আমার কাছে এসে পড়েছিস, আমি তোর পাশে আছি। এ কথা বলে তান্ত্রিক বাবা আবারও তার চোখ বন্ধ করে। রানীমা, আরো একটি সকাল হয়ে গেল, তার মানে আরো একটা দিন পার হয়ে গেল, কিন্তু রাজকুমার তো এখনো ফিরে এলো না মহারাজকে নিয়ে। দাসী, তুমি সকাল হওয়া দেখে ভয় পাচ্ছ, কিন্তু আমার না মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। আমার মনে হচ্ছে আজকের এই সকালটা স্বাভাবিক কোনো সকাল নয়। আমার মনে হচ্ছে আজকের এই সকালে শুভ কিছু ঘটবে, আর অবশ্যই ঘটবে। কি বলছেন কি রানীমা? সত্যি সত্যি আজকে ভালো কিছু ঘটতে চলেছে? আমার মনটা তো ঠিক সেটাই বলছে দাসী, আর আমার মন যেটা বলে সেটাই ঘটে, তাই আমি সত্যি মনের জোর পাচ্ছি অনেকটা। সেটা যদি হয় তাহলে তো ভালোই হতো, কিন্তু রানীমা, এতটা সময় পর্যন্ত আমি আপনাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সত্যি যে এখন যে আমার নিজেরই বড্ড চিন্তা হচ্ছে রাজকুমারের জন্য। আসলে কি রাজকুমার মহারাজকে নিয়ে ফিরে আসতে পারবে, নাকি সে কোনো বিপদে পড়ে যাবে? না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার কুমারের। বিধাতা ওর সহায় হবে, আর আমার রাজকুমার আবার আমার কাছে ফিরে আসবে। মহারাজকে সাথে করে বীরের মতো এই প্রাসাদে ফিরবে, তুই দেখে নিস দাসী। সেটাই যেন হয় রানীমা, সেটাই যেন হয়। ওদিকে মন্ত্রী মশাই যখনই রাজা মশাইকে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যাবে, তখনই রাজপুত্র অভাগী সেখানে চলে আসে। কে তুমি? আর আমার রাস্তাটায় কিভাবে প্রবেশ করেছো তুমি? মন্ত্রী মশাই, আমাকে চিনতে পারলেন না? আমি রাজপুত্র। রাজপুত্র? আমার রাজপুত্র? আমার রাজপুত্র? তাহলে আমার রাজপুত্রের কোনো ক্ষতি হয়নি? আমার রাজপুত্র বেঁচে আছে, আর ও ফিরে এসেছে। আর শুধু সেটাই নয়, ও আমাকে উদ্ধার করার জন্য এখানে পর্যন্ত চলে এসেছে। সত্যি সত্যি বিধাতা, তুমি আছো, তোমাকে অশেষ ধন্যবাদ বিধাতা। ও আচ্ছা, রাজপুত্র, তাহলে নিজের বাবাকে উদ্ধার করার জন্য এখান অব্দি চলে এসেছো। ভালোই হয়েছে। এখন তোমার বাবার সাথে সাথে তোমাকেও আমি হত্যা করব। তোমাকে আর আলাদা করে আমাকে খুঁজতে হলো না। এই, কে কোথায় আছিস? এক্ষুনি এক্ষুনি রাজপুত্রকে বন্দি কর। তখনই মন্ত্রী মশাইয়ের কথা শুনে একজন লোক রাজপুত্রের কাছে এগিয়ে যায়, আর সে রাজপুত্রকে আক্রমণ করতে যায়। সাথে সাথে রাজপুত্র তার কাছে থাকা সেই তলোয়ারটা দিয়ে সেই লোকটিকে আঘাত করে, আর সাথে সাথেই লোকটি আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এ কি? এটা কি হলো? রাজকুমার তো আমার লোককে মেরে ফেললো। এখন কি হবে? কি আর হবে মন্ত্রী মশাই, তোমাকে এখন তোমার পাপের শাস্তি ভোগ করতে হবে। কি মন্ত্রী, তুমি না কিছুক্ষণ আগে বলেছিলে তোমার কেউ কিছু করতে পারবে না? এখন তো দেখলে যে বিধাতা চাইলে সব কিছু সম্ভব। এখন তুমি কিভাবে নিজেকে বাঁচাবে সেটা চিন্তা করো। মহারাজ, রাজকুমার, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাদের কারো কোনো ক্ষতি করব না। না না, কিছুতেই না। তুমি আমার বাবাকে এতটা দিন ধরে এখানে আটকে রেখে কষ্ট দিয়েছো, আর তাই তোমাকেও আমি ঠিক একইভাবে কষ্ট দিয়ে মারব। অভাগী, তুমি এক্ষুনি বাবার হাতের বাঁধন খুলে দাও, আর এই একই জায়গায় আমি মন্ত্রীকে বেঁধে রাখবো। এরপর অভাগী রাজামশাইকে মুক্ত করে দেয়, আর রাজকুমার মন্ত্রীকে সে একই জায়গায় বেঁধে ফেলে। রাজকুমার, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও রাজকুমার। এভাবে বন্দি করে রেখো না। এই জঙ্গলে আমি একা একা বন্দি হয়ে থাকলে তো মরেই যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক সেটাই চাই। আর তোমার সব লোকদের তো আমি হত্যা করে ফেলেছি, আর তাই তোমার যদি জলেরও তেষ্টা লাগে, তাও কেউ তোমাকে একটু জলও দেওয়ার থাকবে না, আর তুমি কষ্ট পেয়ে ধুকে ধুকে মারা যাবে। হ্যাঁ কুমার, তুমি ঠিকই বলেছো। ওর জন্য এই শাস্তিটাই ঠিক আছে। ও ঠিক এতটা দিন আমাকে এভাবেই কষ্ট দিয়ে এসেছে। মন্ত্রী, এবার দেখো ক্ষুধার যন্ত্রণা কতটা মারাত্মক। অভাগী, আমাদেরকে এখান থেকে বেরিয়ে এমনভাবে এই আস্তানার প্রবেশদ্বার বন্ধ করতে হবে যেন কেউ কোনো দিনও এই আস্তানায় ভুলেও প্রবেশ না করতে পারে। না না, এতটা নিষ্ঠুর হইও না। এতটা নিষ্ঠুর হইও না তোমরা। আমাকে লাগবে হত্যা করে ফেলো, তাও এতটা কষ্ট দিও না, আমাকে দিও না।
রাজকুমার অভাগী আর রাজামশাই মন্ত্রীর কোনো কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যায়, আর মন্ত্রী সেখানেই চিরকালের মতো বন্দী হয়ে যায়। প্রহরী, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মহারাজ, সবই তো ঠিকই আছে, কিন্তু আপনি হঠাৎ এ কথা কেন বলছেন বলুন তো? না না, আসলে আজ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, আর আজ সকাল থেকেই মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতে চলেছে আমাদের সামনে। কিন্তু মহারাজ, এমনটা কেন লাগবে? এখন তো সবকিছু আপনার ইচ্ছে মতোই হচ্ছে, তারপরে এমনটা লাগার কারণ কি? বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না কেন আমার এমনটা মনে হচ্ছে। তাহলে কি আমার বাবা ওদিকে কোনো বিপদে পড়েছে? না না মহারাজ, আপনি কি যে বলেন? আপনার বাবা ওখানে কিভাবে বিপদে পড়তে পারে? ওখানে তো সবাই আপনার বাবার লোক, আর তাছাড়া মহারাজের যা অবস্থা, তাতে করে তো মহারাজ নিজে উঠেই দাঁড়াতে পারবে না। তাছাড়া তো আজ আপনার বাবা মহারাজকে হত্যা করেও ফেলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর এতক্ষণে মনে হয় বাবা রাজাকে হত্যা করে ফেলেছে, আর সময় মতো সেও ঠিক প্রাসাদে ফিরে আসবে। এখন শুধু ওই রাজপুত্র আর রানীমার একটা ব্যবস্থা করতে পারলেই হয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।